ওকে, বেসিক ওয়েব ডিজাইন কোর্সের আমাদের ক্লাস 7, আজকে আমরা সিএসএস নিয়ে আলোচনা করব। তো সিএসএস সম্পর্কে আগেও আমরা একটু ধারণা পেয়েছিলাম। সিএসএস এর পুরো নামটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, এবং এটা দিয়ে ওয়েব ডিজাইন আমরা যখন করি, বলি যে ওয়েব ডিজাইন করব, সেই ওয়েব ডিজাইনের মূল কাজগুলো হচ্ছে গেল আসলে সিএসএস দিয়েই করা হয়। আর এইচটিএমএল ওয়েব ডিজাইনের মূল কাজগুলো আসলে সিএসএস দিয়েই করা হয়, এবং সিএসএস কে সহযোগিতা করার জন্য আপনার থাকে জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি, এবং হচ্ছে একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার ডিজাইন করতে লাগে হচ্ছে এইচটিএমএল। আর সিএসএস এর যে বেসিক সিনট্যাক্স হচ্ছে, প্রথমে থাকে সিলেক্টর, তারপরে কার্লি ব্রাসেস শুরু এবং শেষ করতে হয়, আর মাঝখানে প্রপার্টি এবং ভ্যালু ওয়াইজ এক একটা সিএসএস ডিক্লারেশন করতে হয়। এইটুকু আমরা মোটামুটি বিগত দিনে বলেছিলাম। পাশাপাশি আমরা হচ্ছে এ পর্যায়ে আমরা একটু বলে নিই যে সিএসএস এর একেবারে শিখতে গেলে আমাদের বেসিক প্রথমে যেই জিনিস দুইটা লাগে সেটা হচ্ছে সিএসএস সিলেক্টরস লাগে, আর লাগে হচ্ছে সিএসএস কম্বিনেটরস। দুইটা জিনিস সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে সিএসএস সিলেক্টরস আর হচ্ছে সিএসএস কম্বিনেটরস। পাশাপাশি আমরা জানবো সিএসএস গ্রিড লেআউট অথবা গ্রিড সিস্টেম বা সিএসএস গ্রিড একই কথা, এই জিনিসটা কি, এটা আপনারা একটু এই প্রশ্নের উত্তর একটু খুঁজবেন এবং সুন্দরভাবে বুঝে শুনে ওই লেখাটা কপি করে আমাকে পেস্ট করে দিবেন না, আপনার মতো করে একটু গুছিয়ে যদি লিখে দিতে পারেন তাহলে একটু ভালো হয়। আর হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্স একটা জিনিস আছে, এই জিনিসটাও কি, এটা দিয়ে কি করে, কি কাজে লাগে, হ্যাঁ, এটা একটু ইউটিউবে সার্চ করলেও হয়তো বাংলা পাবেন আপনারা বা ইংরেজিতে, এগুলো একটু জানার চেষ্টা করবেন। এগুলো আপনাদের কোশ্চেন থাকলো, আরো হয়তো ক্লাসের মধ্যে কিছু আসলে হয়তো আরো দুই একটা এসডব্লিউ দিতে পারি। এই ওকে, তারপরে সিলেক্টরস এর মধ্যে আবার 4-5টা ভাগ আছে, সিম্পল সিলেক্টরস, তারপরে কম্বিনেটর সিলেক্টরস, সুডো ক্লাস সিলেক্টরস, সুডো এলিমেন্ট সিলেক্টরস, অ্যাট্রিবিউট সিলেক্টরস, আর আরেকটা সিলেক্টর আছে, এটা ওয়ান কাইন্ড অফ সিম্পল সিলেক্টর, স্টার, এটাকে বলে হচ্ছে গেল এই যে স্টার ইউনিভার্সাল সিলেক্টর বলে। তো যাই হোক, এগুলো নিয়ে একটু একটু দেখবেন আপনারা, W3 স্কুল থেকে দেখলেই হবে। আর আমরা এর আগে দেখছিলাম যে সিএসএস অ্যাড করার 3টা ওয়ে আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল, আর হচ্ছে ইনলাইন। এটাতে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? ক্লাসগুলো শুরু করি, তা আমরা সেইভাবে করেই আবার আজকে প্রথম থেকে একটু শুরু করি। আমি সাবলাইম টেক্সটটা রান করি, এখানে আমি সাবলাইম টেক্সটটা রান করলাম, এবং আমি যেখানে কাজ করি সেইখানে একটু ফোল্ডারটা ওপেন করি সাবলাইম টেক্সটে। আমরা আজকে সিএসএস নিয়ে কাজ করব। এই যে এই ফোল্ডারটা, আমার আরো কিছু ফোল্ডার এখানে ওপেন আছে আগে থেকে, এগুলো আমার প্রজেক্টে আমি কাজ করতেছি, তো এই জন্য ওপেন আছে, এটা ক্লোজ করলাম না। এখানে গিয়ে আজকে আমরা একটা কাজ করি, আমরা এই ফোল্ডারের মধ্যে আর কি রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, আর একটা ফোল্ডার তৈরি করি, নাম দেই সিএসএস, তারপরে আরেকটা ফোল্ডার তৈরি করি, নাম দেই ইমেজ, আর একটা, আচ্ছা দুইটাই থাক, তারপরে হচ্ছে একটা ফাইল তৈরি করি, নাম দেই সিএসএস প্র্যাকটিস, ওকে। আর তারপরে আমরা এখানে বেসিক সিনট্যাক্সটা আমাদের নিয়ে আসলাম, ওকে। তারপরে এই যে ইমেজ ফোল্ডারটা আছে আমাদের এখানে, এই ইমেজ ফোল্ডারটার মধ্যে আমি আগে থেকে দুইটা ইমেজ এখানে রাখছি, আমি এই ইমেজ দুইটাকে এটার মধ্যে দিয়ে দিলাম,
ঠিক আছে। তারপরে এই যে সিএসএস আছে, এটার মধ্যে আমি একটা স্টাইল ডট সিএসএস নেই। আমরা এখান থেকে সিএসএস এর মধ্যে রাইট ক্লিক করে নিউ ফাইলে গিয়ে এটাকে সেভ করলে তাইলে হচ্ছে সেটা তো এই ইন্ডেক্স এসটিএমএল এর মতো ওইটার মধ্যে সেভ হয়ে যাবে। আই এম সরি, এখান থেকে রাইট ক্লিক করে নিউ ফাইলে গিয়ে আমরা এটাকে সিএসএস লিখবো, তো তাই এটার নাম দিলাম স্টাইল। অন্য কোনো নাম দিলেও সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে যে কোনো নাম দিতে পারেন, স্টাইলস বা অন্য যে কোনো নাম দিতে পারেন। দিয়ে আমি এই ফাইলটা তৈরি করলাম, এটা হচ্ছে সিএসএস ফাইল। এখন এই সিএসএস ফাইল এটা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল। এটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা এইখানে এসে হেড ট্যাগের মধ্যে আমরা লিংক নামে একটা ট্যাগ লিখবো, এই যে এই কথাগুলো লিখবো। আমি লিংক লিখে ট্যাব দিলে চলে আসে লিংক রিলেশন রেল স্টাইল শিট টাইপ টেক্সট অবলিক সিএসএস। এটা না লিখলেও সমস্যা নাই, অটো চলে আসে। এবং তারপরে এখানে আমরা লিখবো পাথটা। তাহলে এই এসটিএমএল ফাইলটা কোথায় আছে? এখানে আছে। এখান থেকে কোথায় যাব? সিএসএস ফোল্ডারের মধ্যে। তাই এখানে লিখবো সিএসএস স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে ওই যে এটার মধ্যে সিএসএস এর মধ্যে যে ফাইলটার নাম আছে সিএসএস ফোল্ডারে, ওইটার নাম লিখবো styles.css। ওকে, তাহলে আমাদের এই এক্সটার্নাল সিএসএসটা আমাদের HTML ফাইলের সাথে অ্যাড হয়ে যাবে। সিএসএস ফাইলটা হচ্ছে অ্যাড হয়েছে কিনা, হ্যালো না লিখে আমরা লিখব স্টাইলস মানে এক্সটার্নাল স্টাইল শিটস, এক্সটার্নাল স্টাইল শিটস। এটা আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে লিখলাম। এখন আমরা একটু দেখি যে এই ফাইলটার সাথে আসলে আমাদের সিএসএসটা অ্যাড হয়েছে কিনা। সেটা আমরা টেস্ট করব কি করে? আমরা এই যে ব্রাউজারে আসলাম, আমরা এই ব্রাউজারে আমাদের যে ওই ফোল্ডার থেকে যে HTML এর ফাইলটা আছে ওইটাকে এই যে ধরে ব্রাউজারে ছাড়লাম, এই যে সাদা কিছুই আসে না, এই যে সিএসএস ক্লাস আসছে, আমরা ক্লাস এখানে লিখেছিলাম টাইটেল হিসাবে, তাই। আর রাইট ক্লিক করে আমরা হচ্ছে ভিউ পেজ সোর্সে যাই, এই যে এখানে ক্লিক করে দেখি এই যে এক্সটার্নাল স্টাইল শিট চলে আসছে। তার মানে আমাদের এই এক্সটার্নাল সিএসএসটা আমাদের এই যে practice.html এর সাথে অ্যাড হয়েছে। ঠিক আছে, আমরা অলরেডি প্যারাগ্রাফ এবং H1 এগুলো নিয়ে দেখছিলাম, যে আমরা বললাম যে we are trying to learn web design আমরা একটা লাইন লিখলাম, লিখে আমরা একটু যদি রিলোড দেই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ওই লেখাটা চলে আসছে, we are trying to learn web design। আচ্ছা, বেশ ভালো। তো আমরা এখন এখানে আমরা যদি সিএসএস লিখি, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য যদি সিএসএস লিখি, আমাদের যে স্ট্রাকচারটা ছিল তাতে কি ছিল? HTML স্ট্রাকচারে ছিল হচ্ছে বডি। আমরা যদি বলি বডিতে কোনো স্টাইল দিব, তাহলে আমরা এখানে লিখবো বডি, তারপরে ব্র্যাকেটের ভিতরে লিখতেছি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে গ্রে। লোড দেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেছে, বেশি গ্রে হয়ে গেছে। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, তারপরে এইখানে এই যে বডির উপরে যখন ইন্সপেক্টর থেকে ক্লিক করব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে গ্রে কালারের কথা এখানে বলা আছে। এখানে ক্লিক করি, এটা হচ্ছে আই ড্রপার বা কালার ড্রপার। এটা নিয়ে আপনি অন্য কোনো কালার কপি করে এনে দিতে পারবেন, অথবা এখান থেকে মুভ করে আমরা কালারটা চেঞ্জও করে নিতে পারবো।
হ্যাঁ, যে কোনো কালার দিলে হবে, সমস্যা নেই। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে এই যে এই কালারটা এখান থেকে কপি করে আমরা হচ্ছে এইখানে যদি কালার কোড দিয়ে দেই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওই রকম কালারেই দেখাবে, এই যে এরকম কালারে দেখাচ্ছে। বা এটা যদি আবার আমি চেঞ্জ করি, আবার এখানে অন্য কোনো একটা কালার নেই, নিয়ে যদি আমি হচ্ছে কি হলো একটু ওই কালার কোডটা কপি করে দেই তাহলে আমাদের ওই কালারটাই দেখাবে এখানে রিলোড দিলে। আচ্ছা, এখন এই রাইট বাটন ক্লিক করে যখন আমি ইন্সপেক্ট করি তখন এই ইন্সপেক্টরটা নিচে আসে, এটা এই যে তিনটা ডট আছে এখানে ক্লিক করে ইন্সপেক্টরটা চেঞ্জ করা যায়, যে লেফটে হবে, এখানে ক্লিক করে এই যে রাইটে হবে, লেফটে হবে, একটু আগে রাইটে হয়েছিল, এই হ্যাঁ এখানে এই যে এটা নিচে হবে, আবার এখানে ক্লিক করলে সেপারেট উইন্ডো এভাবে আলাদা হয়েও আসতে পারে। আবার এখানে ক্লিক করে আপনি ওই যে ডগ বটমে দিয়ে দেন। এই এখন আপনার আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম কার, বডির। হ্যাঁ, এখন আমরা যদি বলি যে এই H1 এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাহলে আমরা গিয়ে বলি যে H1 ব্যাকগ্রাউন্ড কালার বললাম পাউডার ব্লু। এবারে আমরা হচ্ছে লোড দেই, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে, পাউডার ব্লু আর কি। তাহলে বডির ব্যাকগ্রাউন্ড আর H1 এর ব্যাকগ্রাউন্ড দুইটার আলাদা আলাদা কালার চেঞ্জ হলো। আমি হেডার 1 কে বললাম শুধু টেক্সট কালার বললাম হচ্ছে রেড, এটার টেক্সট কালার হচ্ছে গিয়ে হলো রেড হয়ে গেল, আমরা অলরেডি জানি। এখন এগুলো আমি এখন আর একটা হেডার নেই, এটার নাম দিই আবার H1, বললাম যে ছিলেন, এই তো এটা এরকম ছিল, এটাকে টান দিয়ে বের করে এটাকে হয়তো ছোট করে রেখে আপনি যে ভিডিওটা দেখছেন ওইটা হয়তো অ্যাপল কম্পিউটারের একটা ফিচার, না একসাথে এক পাশে HTML এক পাশে CSS। হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনার হয়তো ওই যে iOS এর কিছু ফিচার আছে, কিছু সফটওয়্যার আছে যে এরকম করে হয়তো আপনাকে হয়তো বুঝাইতে পারে সুবিধার্থে, এই আর কি। হ্যাঁ, তো আসলে মূল বিষয়টা হচ্ছে গেল সিএসএস ফাইলটা ওপেন আছে একটা উইন্ডোতে, আর হচ্ছে কি হলো আপনার ওই কি বলে HTML ফাইলটা ওপেন আছে আলাদা আরেকটা উইন্ডোতে। আচ্ছা যাই হোক, এখন এই H1 এবং এইটা হচ্ছে গেল একটা H1, দুইটা H1। এখন দুইটা H1 এই হচ্ছে আমার তাহলে কালারটা কি রকম হয়, আমার দুইটা H1 এর কালার ওই একই রকম। এখন আমি চাচ্ছি দুইটা হেডার 1 আছে, এখন দুইটা হেডারে আমি দুই রকম কালার চাচ্ছি, তো আমি এখন কি করে দেব? এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধানের জন্যই আসছে হচ্ছে ক্লাস আর আইডি। হ্যাঁ, যদি এখন আমি এটার একটা আইডি দেই, যদি বলি হচ্ছে হেড 1, আর নিচেরটার যদি আমি একটা আইডি দেই, নিচের হেডার 1 এলিমেন্টটার, এগুলোকে এলিমেন্ট বলে, হেড 2 যদি আমরা বলি, তাহলে এই সিএসএস গুলো হেড 1 এর জন্য আইডি এর জন্য হ্যাশ সাইন ব্যবহার করতে হয়, আর পরবর্তী হেড 2 এর জন্য সিএসএস আমরা এখানে লিখব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি হচ্ছে গ্রিন, আর শুধু কালার বলতে পারি হোয়াইট। তাহলে আমরা দেখব যে এই যে এইটার এই এলিমেন্টের স্টাইল একরকম উপরেরটার, আর নিচের হেডারের এলিমেন্ট আরেক রকম। এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এখন তাহলে কোনো একটা এলিমেন্টকে ইউনিক আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ একটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে চেনার জন্য আমরা
এই এলিমেন্টের মধ্যে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেটা হচ্ছে আইডি। যেমন আমাদের প্রত্যেকের একটা করে ভোটার আইডি আছে, যেটা কিন্তু কারোর সাথে কারো মিলবে না। স্কুলে থাকে স্টুডেন্ট আইডি, আমরা যে পরীক্ষা দেই মানে স্কুলে পড়াশোনা করি যে আইডি কার্ড থাকে, সেখানে দেখা যায় স্কুলের কারোর সাথে ওই আইডি আর কারোর সাথে মিলবে না ওই স্কুলের। এটা হচ্ছে গেল ব্যাপার। তাহলে এই হচ্ছে আইডির ধারণা। এখন আমরা যদি বলি এমন একটা স্টাইল করব বা এমন একটা কাজ করব যেটা এই দুইটা হেডারের মধ্যেই হবে, এই হেডার এলিমেন্টটাতেও হবে যেটার আইডি হেড 1, আর এই যে হেডার 1 নিচেরটা এটাতেও হবে, তাইলে কি করব? তখন আমরা কি করি, একাধিক এলিমেন্টে আর একটা যদি আমরা দেই হেড 3, মনে করেন এখানে হেড 3 দেই, এরকম তিনটা এলিমেন্ট দিলাম, আইডি কখনো কারোর সাথে মিলবে না। একটা এই যে css_practice.html, এই HTML ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের আইডি আলাদা আলাদা থাকবে, আইডি কারোর সাথে কারো মিলতে পারবে না, আইডির সাথে কোনো মিল নেই। যেমন আমাদের মোবাইল নাম্বার, এটাও কিন্তু আমাদের এক ধরনের আইডেন্টিফিকেশন। আমরা যদি কোনো ক্রাইম করি, পুলিশ কিন্তু আমাদের মোবাইল নাম্বার ধরে খুঁজে বের করে। এখন বিষয় হচ্ছে এই মোবাইল নাম্বার কারোর সাথে কারো মিলবে না। আমাদের নাম মিলতে পারে, আমাদের চেহারায়ও একজনের সাথে আরেকজনের মিল থাকতে পারে মানুষের, কিন্তু মোবাইল নাম্বার কিন্তু কারোর সাথে কারো মিলবে না। ঠিক এইরকম HTML এর এলিমেন্ট সবগুলাই হেডার 1 এলিমেন্ট, h1 ট্যাগ দিয়ে লিখেছি, কিন্তু আইডি কারোর সাথে কারো কখনোই মিলবে না। অবশ্যই আইডি আলাদা আলাদা নামে দিতে হবে। ওকে, আর এখানে যখন আমি একটা ডিজাইন সবগুলো এলিমেন্টের জন্য কমন দিতে চাই, তখন হচ্ছে গেল সবার জন্য আসবে ক্লাস। ক্লাস আমি যদি বলি যে ক্লাসের নামটা কি হবে, যে কোনো একটা নাম। সাধারণত আমরা কি করি, নামগুলো দেওয়ার সময় একটু কাজের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু এগুলা হেড 1 2 3 দিয়েছি, আপনি এটার নাম দিতে পারেন যে টেক্সট, আপনি ক্লাসের নাম নির্ধারণ করতে পারেন টাইটেল নাম, আপনি ক্লাসের নাম অন্য যে কোনো কিছু দিতে পারেন। আমি দিলাম ধরেন টাইটেল। আচ্ছা, এখানে দিলাম টাইটেল, আপনার নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাম দিতে পারেন। তাইলে আমি বললাম এই তিনটা এলিমেন্টের আইডি ভিন্ন কিন্তু ক্লাস এক। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি, এই যে তিনটা এলিমেন্ট, একটা দুইটা তিনটা, এই তিনটা এলিমেন্টের দুইটার দুই রকম আইডি, তিনটার তিন রকম আইডি, আর দুইটাতে হচ্ছে কি হলো আমরা সিএসএস দিয়েছি, অ্যাপ্লাই করেছি, এই যে সিএসএস লিখেছি দুইটা আইডির জন্য, আর আইডি 3 এর জন্য আমরা করিনি বা লিখিনি। এই অবস্থায় আমরা চিন্তা করলাম যে এই তিনটার ফন্ট সাইজ আমি একটু বাড়াবো অথবা কমাবো, তিনটারই সেম সাইজে। তখন আমি কি করলাম, ক্লাসের ধারণা নিয়ে আসলাম, TITLE টাইটেল, ক্লাস বুঝাইতে ডট সাইন দিতে হয়, আমি বলি ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে লিখবো, তার আগে একটু দেখে আসি বর্তমানে ফন্ট সাইজ কত আছে এগুলো। এই রাইট ক্লিক করে ইন্সপেক্ট, এই যে দেখেন এইটার ফন্ট সাইজ কত আছে। আমি এই হেডার 1 এ দেখেন ফন্ট সাইজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ফন্ট সাইজ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হেডারের একটা ডিফল্ট ফন্ট সাইজ থাকে, ওইটা দেখা যাচ্ছে না এখানে। আমরা একটু দিয়ে দেখি তাহলে ফন্ট সাইজ। আমরা বললাম যে ফন্ট সাইজ 15 পিক্সেল, 15 পিক্সেল। পিক্সেল হচ্ছে একটা একক, ওয়েব ডিজাইন করি আমরা, তখন হচ্ছে হলো একটা মাপজোকের একক। এই যে দেখেন ছোট হয়ে গেছে, তিনটাই ছোট হয়ে গেছে, তিনটা এলিমেন্টই আমার ছোট হয়ে গেছে। আর যদি আমরা এটাকে বাড়িয়ে দেই 25 পিক্সেল বলি, আমার তিনটা এলিমেন্টই বড় হয়ে গেল। তাহলে ক্লাস এবং আইডি দুইটা কখনোই এক জিনিস না, দুইটা একটু দুই রকম কাজে ব্যবহার হয়। ধরেন এই css_practice.html এই ফাইলটা একটা স্কুল, এবং এই এলিমেন্টগুলো h1 একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, এগুলো এক একটা ছাত্র, স্টুডেন্ট।
সবার আলাদা আলাদা আইডি আছে, এবং এই তিনটা ছাত্রই মনে করেন যে একটা ক্লাসে পড়ে। এরকম অসংখ্য এলিমেন্ট যদি থাকে, সেগুলো যদি এক একটা ছাত্র হয়, তাহলে দেখা গেছে কি এই অসংখ্য এলিমেন্টের এক একটা সেট 5 জন 10 জন 20 জন 50 জন এক একটা ক্লাসে পড়তে পারে, কিন্তু সবাই কিন্তু এক ক্লাসে পড়বে না। আবার এই প্রত্যেকটা এলিমেন্টেরই আলাদা আলাদা আইডি থাকবে, মানে স্টুডেন্টের যেমন আলাদা আলাদা আইডি হয়। ধরেন যদি এরা সবাই ক্লাস টাইটেলের পরিবর্তে আমি যদি লিখে দেই 1, বা আমি যদি এখানে লিখে দেই 5, তাহলে সবাই ক্লাস 5 এ পড়ে। আর এখানেও আমি টাইটেল রিনেম করে দিলাম 5, সবাই ক্লাস 5 এ পড়ে। তাহলে একটা ক্লাসের আন্ডারে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, মানে একটা ক্লাসে যেমন অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, ঠিক এইরকম এইচটিএমএল এর বেলায়ও এটা, যে একটা ক্লাসে আসলে অনেক এলিমেন্ট থাকে, অনেক এলিমেন্ট একটা ক্লাসের হয়, কিন্তু একটা আইডি একটা এইচটিএমএল পেজের মধ্যে একটা এলিমেন্টেরই হয়, অর্থাৎ একটা স্টুডেন্টের একটাই স্টুডেন্ট আইডি থাকে। ঠিক এইরকম একটা এইচটিএমএল এলিমেন্টের একটাই আইডি থাকবে, আইডি কারোর সাথে কারো মিলবে না। ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে এখন। সিএসএস কমেন্টস। কমেন্টস কি জিনিস? যে আমি চাচ্ছি কোনো কারণে যে এই হেডার 1 এর যে কোডটা আছে এটা একটু বন্ধ রাখতে, কেটে মুছে ফেলবো না। এটার যে কাজ, এটার কাজ হচ্ছে এই হেডার 1 কে রেড করা, ব্যাকগ্রাউন্ড কালারকে পাউডার ব্লু করে রাখছে, এটাকে একটু বন্ধ রাখতে। তখন আমরা কি করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে হ্যাশ চাপ, সরি স্ল্যাশ চাপ দিব। এই যে একবার চাপ দিলে কমেন্ট হয়ে যাচ্ছে, আরেকবার চাপ দিলে কমেন্ট আউট হয়ে যাচ্ছে, আনকমেন্ট হয়ে যাচ্ছে। অথবা আপনি এই যে দেখেন এই চিহ্ন দিয়ে কমেন্ট হচ্ছে, আপনি এর শুরুতে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ লিখে কমেন্ট শুরু এবং শেষ করতে পারেন। দেখেন উপরে যখন স্ল্যাশ স্টার লিখছি, নিচে সবগুলো কমেন্ট হয়ে গেছে, কারণ আমি কমেন্ট এখনো বন্ধ করিনি, ক্লোজ করিনি। এখানে গিয়ে যখন আবার স্টার স্ল্যাশ লিখতেছি, এই যে কমেন্ট এইটুকু আছে, বাকিগুলো আবার ঠিক আছে। কিন্তু একটু আগে এইটুকু না লিখলে, শুধু এই প্রথম এইটুকু লিখলে সবগুলোই এই যে হালকা ধূসর কালার হয়ে যাচ্ছে, মানে সবগুলোই কমেন্ট হয়ে গেছে। এখানে কমেন্ট যেখানে শুরু করছি আর যেখানে শেষ করছি সেই স্থানটা অবশ্যই বলে দিতে হবে। তো কমেন্ট আবার এভাবে সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল চেপে স্ল্যাশ চাপলে আবার আনকমেন্ট হয়ে যাবে। কমেন্ট যদি করে রাখি আমি এই কোডগুলোকে, যেমন প্রথম একটা কমেন্ট করলাম, দেখবেন ওইটার সিএসএস টা পাবে না। ওই যে আমি হয়তো কিছু একটা ভুল করেছি। আচ্ছা, এই সিএসএস ক্লাসটা আসলো কোত্থেকে? ও আচ্ছা, ওই টাইটেলটা এখানে রিনেম হয়ে গেছে 5 দিয়ে, সরি, এই জন্য এখানে আসছে। আচ্ছা, এখন দেখেন আমরা যখন হেডার 1 টাকে কমেন্ট করে দিয়েছি সিএসএস, তখন এই হেডার 1 এর যে কালার সেগুলো চলে গেছে, কিন্তু বাকিগুলো কমেন্ট করিনি, বাকিগুলো আছে। আবার আনকমেন্ট করে দিলাম, একেবারে সবগুলো সিলেক্ট করে আমি কমেন্ট করে দিই স্ল্যাশ আর কন্ট্রোল চেপে ধরে, তাহলে কি হলো, সবগুলোই আনকমেন্ট হয়ে গেল, আর এই সিএসএস এর স্টাইলগুলো দেখাচ্ছে না। আবার সবগুলো আমি এইভাবে যদি থাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল স্ল্যাশ চাপ দিয়ে আনকমেন্ট করলাম, ব্যাস আগের মতো আবার হয়ে গেল। যদি সিঙ্গেল একটা লাইন কমেন্ট করতে চাই, যে লাইন কমেন্ট করতে চাই ওই লাইনে গিয়ে কন্ট্রোল স্ল্যাশ, এই যে শুরুতে কমেন্টের চিহ্ন এবং শেষেও কমেন্ট শেষ করার চিহ্নটা আসবে, ব্যাস হয়ে গেল। তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চলে গেছে এটা। এবারে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই আর কালারটাকে কমেন্ট করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু থাকবে, কালার রেডটা আর থাকবে না। এই যে ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু আসছে, আর কালার রেড যেটা ডিফল্ট কালার ছিল কালো ব্ল্যাক, এটা চলে আসছে। ওকে, আমরা একটু দেখব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা জিনিস রয়েছে, এটা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে আমরা যদি বডিতে আসি, আমরা যদি এখানে এসে বলি যে ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়? আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হলে অবশ্যই ইমেজ লাগবে। সেই জন্য আমরা আগে থেকেই এখানে এই দুটো ফোল্ডারের মধ্যে দুইটা ইমেজ রাখছিলাম, এই যে এটা একটা, এটা একটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব এখানে। এই জন্য এখানে লিখতে হয় ইউআরএল, এটা একটা ফাংশন। তারপরে এইভাবে ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ওই ইমেজের নাম লিখতে হয়। এই যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন মার্ক দিতে হয়। এই কোটেশন মার্কের মধ্যে বলতে হয় ইমেজ কোথায় আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে স্ল্যাশ আর রিভার নাকি রোজ দিব, রোজটা দিই। তারপরে লাইন শেষ করতে এখানে একটা সেমিকোলন দিতে হবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। আসলো না? ওকে, তাহলে একটু দেখি কেন আসলো না, প্রেসি কেন আসে নাই। দেখেন আমরা কি করলাম, এই যে বডির উপরে যখন আমি ইন্সপেক্ট করছি তখন কি হচ্ছে, এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলছি, এখানে মাউস পয়েন্টারটা ধরলে বলতেছে এই যে কুড নট লোড দা ইমেজ, মানে ইমেজ পাই নাই। আমি এখানে ক্লিক করছি, বলতেছে এখানে ইমেজ নেই। তাহলে ওই ইমেজটাকে কোথায় খুঁজতেছে, এখানে একটু ক্লিক করে দেখেন কোথায় খুঁজতেছে। সিএসএস ফোল্ডারের ভিতরে এই যে ক্লাস 7 স্টার্ট ডট সিএসএস, এটা হচ্ছে কি হলো এই ফোল্ডারটা, এটা তার ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইলস। তাহলে ও এটার ভিতরে সিএসএস, তার মধ্যে খুঁজতেছে ইমেজ, তার মধ্যে খুঁজতেছে রোজ, কিন্তু ইমেজ তো ওখানে নেই। সিএসএস ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে রোজ, এটা কি আছে এখানে? সিএসএস ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে রোজ ইমেজ নাই, কিন্তু আছে সিএসএস ফোল্ডারের বাইরে ইমেজ ফোল্ডারের ভিতরে। এই জন্য এই সিএসএসটা মানে এই ইমেজটা পাইনি। তাহলে কি করতে হবে, এখানে ডিরেক্টরি ব্যাক করতে হবে, ডট ডট স্ল্যাশ দিয়ে ব্যাক করতে হবে। অর্থাৎ এই সিএসএস ফাইলটা যেখানে আছে সেখান থেকে বের হবে, ডট ডট স্ল্যাশ মানে পিছনে বের হয়ে যাবে সিএসএস ফোল্ডার থেকে, বের হয়ে খুঁজবে ইমেজ ফোল্ডার, পেয়ে যাবে এখানে। তারপরে খুঁজবে রোজ ডট জেপিজি, পেয়ে যাবে এবং দেখাবে। আশা করি এখন পাবে। এই যে পাইলো, ব্যাকগ্রাউন্ডে একেবারে বড় করে হচ্ছে এই লেখাটা ঢেকে গেছে কালারে। এই যে আমরা আসলে এখানে নরমালি যেভাবে ইমেজ অ্যাড করতাম সেভাবে করেই আমরা করছিলাম যে সিএসএস এর ভিতরে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব আমরা বডিতে, তাই কি করছি ইউআরএল এর ভিতরে আমরা কি করছিলাম, শুধুমাত্র এইটুকু লিখছিলাম। যেভাবে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতাম ট্যাগ দিয়ে, মনে আছে? ইমেজ ট্যাগ দিয়ে এখানে সোর্স লিখতাম ইমেজ স্ল্যাশ হচ্ছে কি হলো রোজ ডট জেপিজি, ওই জিনিসটা আমরা হচ্ছিল লিখছিলাম। তাইলে এখানে একটা ইমেজ চলে আসছে, এখন দিলেও আসবে, এই যে রোজটা চলে আসছে। ঠিক আছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে আসে। যেমন যদি বলি উইথ, উইথ বলি হচ্ছে গিয়ে হলো 200 পিক্সেল। আচ্ছা আমি এটা রোজ না বলে আমি এটা বলি রিভার, হ্যাঁ তাহলে সুবিধা হবে। তাহলে দেখেন এই যে 500 পিক্সেল বলি, এই ঠিক আছে। এখন আমি যদি এই রোজের জন্য আর কি আমি যদি ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা লিখি, তাহলে আমাদের ইমেজটা পাচ্ছিল না। কেন পাচ্ছিল না? নাই, রাইট ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে দেখলাম যে বডিতে হ্যাঁ এইখানে এই যে ইমেজের সিএসএস কোড লেখা রয়েছে, এখানে মাউস পয়েন্টার ধরলে বলতেছে কুড নট লোড ইমেজ, ইমেজ লোড করতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ ইমেজটা পাচ্ছে না খুঁজে। এখানে আমি ক্লিক করে দেখি, এই যে নতুন একটা ট্যাব ওপেন হইলো, ইমেজটা কোথায় খুঁজতেছে? খুঁজতেছে আমার ক্লাস 7 স্টার্ট সিএসএস ফোল্ডারের ভিতরে। মানে কোন ফোল্ডারটা? এই যে এই ফোল্ডারটা, এটার ভিতরে। তারপরে সিএসএস ফোল্ডার, এই যে তারপরে সিএসএস ফোল্ডার, তার মধ্যে ইমেজ ফোল্ডার, তার মধ্যে রোজ জেপিজি।
তাইলে সিএসএস ফোল্ডার, তার মধ্যে তো আছে style.css, এটার মধ্যে তো সিএসএস ফোল্ডারের মধ্যে তো ইমেজ ফোল্ডার, তার মধ্যে rose.jpg নাই, ও আসলে খুঁজতেছে ওইখানে। তাইলে আমাদের কি করতে হবে, এই সিএসএস ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমাদেরকে ব্যাক করে এই ফোল্ডার থেকে বের হয়ে তারপরে ইমেজ ফোল্ডারের মধ্যে এই রোজকে পাবে। সেই জন্য আমরা এখানে ব্যাক করার জন্য ডট ডট স্ল্যাশ দিয়েছি, যে এই ইমেজটা খুঁজে বের করবে, প্রথমে বের হবে এই style.css টা যেখানে আছে সেখান থেকে সেই ফোল্ডারের মধ্যে থেকে বের হয়ে যাবে, বের হয়ে ইমেজ ফোল্ডার খুঁজবে, এই যে পাইবে ইমেজ ফোল্ডার আছে বাইরে, তারপরে rose.jpg ওইটার মধ্যে খুঁজে পেয়ে যাবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে সেটা চলে আসবে, এই যে রিলোড করলে চলে আসছে। ঠিক আছে, বোঝা গেছে? পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আসছে। যদি ইমেজটা বড় একটা ইমেজ ছিল তাই, এখন ইমেজটা যদি একটু ছোট হইতো তাহলে কি হতো, এজন্য আমাদের একটু টেস্ট করার জন্য একটা ছোট ইমেজ লাগবে। তাহলে আমি একটা ছোট ইমেজ খুঁজে নিয়ে আসি, একটু গুগলে গিয়ে সার্চ করি একটা ছোট ইমেজ, সানফ্লাওয়ার। এইটা মোটামুটি ছোট ইমেজ আছে, এটা আমি একটু নিয়ে আসি। হ্যাঁ, সরি, ওকে, আমরা সানফ্লাওয়ারটাকে আমরা এখানে সেভ করলাম, আমরা এর নামটা কপি করলাম, আমি এখানে গিয়ে রোজের পরিবর্তে sunflower.jpg ওর ইয়েটা দিলাম আর কি, এক্সটেনশনটা। এখন দেখেন কি হয়েছে, তখন রোজ তো একটা আসছিল কিন্তু সানফ্লাওয়ার একটা ইমেজ চলে আসছে 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার। এটা একটা প্রবলেম হয়ে গেল না? আমি তো শুধু একবার দেখতে চাই, তাহলে সে 4 বার কেন আসলো? কারণ কি, আমাদের এই দুইটা ইমেজের সাইজ ছিল দুই রকম। এটার উপরে মাউস পয়েন্টার ধরলাম, দেখেন লেখা আসছে এটার সাইজ হচ্ছে ডাইমেনশন 1600 পিক্সেল হচ্ছে গিয়ে হলো উইথ, আর হাইট হচ্ছে 1062 পিক্সেল, এটা অনেক বড় ইমেজ। আর এই সানফ্লাওয়ারটা হচ্ছে গেল 500 পিক্সেল হচ্ছে গেল উইথ, 750 পিক্সেল হচ্ছে হাইট। তাই এই সমস্যা হচ্ছে। এখন যদি সানফ্লাওয়ার ইমেজটাকে একটু ছোট করি আমরা আরো কেটে, তাইলে কি অবস্থা হয় একটু দেখি। একটু সানফ্লাওয়ারটাকে ছোট করি, কেমন? তাহলে আমি উইন্ডোজ থেকে একটু স্নিপিং টুল নেই, ছোট্ট করে সানফ্লাওয়ারটাকে কেটে আমরা শুধু এইটুকু দিচ্ছি। এটাকে সেভ করি, কোথায় সেভ করব, স্মল সানফ্লাওয়ার, ফাইল এক্সটেনশন দিলাম ডট জেপিজি, তাহলে এই যে ছোট করে সেভ হলো, যা আছে সানফ্লাওয়ারের, আমরা এখন ওই ছোট ইমেজটাকে দিলাম, তাহলে কি হয় দেখি। এখন দেখেন আরো বেশি এসছে, আরো বেশি সানফ্লাওয়ার চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের মনিটরের যে উইডথ বা স্ক্রিন সেটা হচ্ছে বড়, আর ইমেজের সাইজটা হচ্ছে ছোট, তাই এটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, বারবার আসতেছে। এইটা হচ্ছে একটা ব্যাপার। তাইলে আমাদের একটা এই কাজের জন্য আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এখানে পেয়ে যাব বিএসসি, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই একটা প্রপার্টি। আমি বললাম যে রিপিট না, রিপিট হবে না, একবারই আসবে একটা ইমেজ।
নান কাজ করতেছে না, সরি, হবে না, এটা হবে নো রিপিট। নো রিপিট হ্যাঁ হ্যাঁ নো হবে রিপিট, না। হ্যাঁ হ্যাঁ নো রিপিট, এই যে নো রিপিট, এই যে ব্যাকগ্রাউন্ডে এবার একবার আসছে, কোনো রিপিট হবে না। আবার আমরা যদি হচ্ছে বলি হচ্ছে রিপিট এক্স, একবারই আসছে। আর এখন যদি বলি রিপিট এক্স, মানে আমরা যে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে যখন আমরা গ্রাফ লিখতাম, এক্স অক্ষ বরাবর শুধু রিপিট হবে, এই যে শুধু ডান দিকে বাম দিকে হরিজন্টালি এক্স অক্ষ বরাবর শুধু রিপিট হয়েছে। আবার আপনি চাইলে যদি বলেন যে না এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে রিপিট হবে, তাহলে লিখে দিলাম এই যে ওয়াই, রিপিট ওয়াই। এবারে আসেন রিলোড দেন, ওয়াই অক্ষ বরাবর রিপিট হয়েছে, ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, রিপিট ওয়াই, রিপিট এক্স। আর যদি বলি আমরা নো রিপিট, তাহলে তো এটা রিপিটই হবে না, আর এক্স ওয়াই দিলে এক্স ওয়াই অক্ষ বরাবর হবে। এবার আসি ব্যাকগ্রাউন্ড পজিশন। পজিশন যদি বলি রাইট এবং তারপরে বললাম টপ, তাই লিখি, তাহলে ডান দিকে এবং উপরে, প্রথমটা হচ্ছে ডান দিকে আর টপ মানে হচ্ছে উপরে। আচ্ছা, আমরা যদি বলি পজিশন, এটা একটু ছোট করে নিই, পজিশন যদি বলি লেফট টপ, সেট দিলাম, আমরা রিলোড দেই, এই যে লেফট টপ বাম পাশে উপরে এসছে। তারপরে যদি বলি লেফট বটম, তাহলে এটা আসবে বাম পাশে নিচে, বটম নাকি অন্য কিছু হয়? ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট বটম হচ্ছিল না, তাই না? বডির কন্টেন্টটা কম, ঠিক আছে? এইখানে দেখেন আমরা বডিটা কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে না, বডিটা হচ্ছে ডিসপ্লের অর্ধেক জুড়ে, এই যে বডির চাইতে ইমেজটাই বড়, এটা হচ্ছিল প্রবলেম, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এটা একটা প্রবলেম ছিল, এই জন্য হচ্ছিল না। তো আমরা এটার একটা সমাধান করে নেই, আমরা এই ইমেজটাকে আর একটু ছোট করি, তাইলে দেখবেন এবার হচ্ছে কি হলো কাজ হবে। আমরা ইমেজটার একটা কর্নার নেই, এইটুকু নেই, নিয়ে আমরা এটাকে সেভ করি, আগে যেখানে ছিল স্মল সানফ্লাওয়ার আমরা ছোট করলাম এবং আমরা এখন রিলোড দিই। এই যে এখন দেখেন ও কিন্তু এখন সেন্টার আসছে। তাহলে প্রথম সেন্টার হচ্ছে কি হলো হরিজন্টালি, এটা হচ্ছে হরিজন্টালি মানে বাম থেকে ডানে, আর পরের সেন্টার হচ্ছে ভার্টিক্যালি মানে উপর থেকে নিচে। তাইলে এই সেন্টার এবার হচ্ছে ঠিক আছে। এবার আমরা যদি বলি হচ্ছে লেফট বটম, লেফট বাম দিকে চলে গেল, আর এখানে যদি বলি বটম, সেন্টার মানে মাঝামাঝি দিকে আছে, আর যদি বলি বটম ওই যে নিচে চলে আসছে, দেখছেন? এই যে এই ইমেজটা নিচে পড়ে গেছে, তো তাই বোঝা যাচ্ছে না। আমরা এই ইমেজটাকে একটু ছোট করে দেই, 500 পিক্সেল, তো এটাকে আমরা 200 পিক্সেল করে দিই। হ্যাঁ, এই যে দেখেন আমরা যদি এখানে দেই লেফট, বাম দিকে চলে আসছে। এবার যদি বলি হচ্ছে আমরা এখানে বটম, এই যে দেখেন নিচের দিকে চলে আসছে। ডান দিকে সরাই নিলাম, এই যে এখানে ক্লিক করে এই যে রাইট টু ডক। তা এখন এই যে বডিতে আমরা কি করি, আমরা হচ্ছে এবার একটু যাই সেন্টার মানে ওই যে বডির মাঝামাঝিতে আছে। এখন হরিজন্টালি যদি বলি হচ্ছে রাইট, তাহলে এটা
রাইটে চলে যাবে, হরিজন্টালি রাইটে যাবে, মানে আড়াআড়ি ভাবে, লেফট টু রাইট, এইভাবে। এই যে রাইট চলে গেছে, রাইটে সেন্টারে আছে। আর যদি বলি বটম, তাহলে হচ্ছে গেল ডান পাশে নিচের কোণায় আসবে। এই যে ডান পাশে নিচের কোণায় আছে, যে বডি যতটুকু তার কোণায়, পুরো ডিসপ্লের কোণায় কিন্তু না, কারণ আমরা বডির ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম, তো বডি যতটুকু থাকবে তার মধ্যে। এখন প্রথম যে ইয়েটা, ভ্যালুটা, সেটা হচ্ছে কি, হয় আমরা দিতে পারি লেফট সেন্টার, এখানে মাঝখানে সেন্টার, আর হচ্ছে ডান পাশে গেলে রাইট। এটা প্রথমটা হচ্ছে হরিজন্টাল। আর দ্বিতীয় যে ভ্যালুটা, এটা দেখি আমরা টপ, উপরে, মাঝখানে দিলে সেন্টার বলি, আর নিচে দিলে বলি বটম। এখানে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। এটুকু বুঝতে পারছি কিনা? আমরা একটু দেখি যে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি বললাম হচ্ছে 500 পিক্সেল উইথ আর হাইট, বললাম 500 পিক্সেল। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে। আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ উইথ 100%, হাইট 100%, তাইলে বডি যতটুকু, বডির ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই যে আমরা ডান পাশ থেকে ইন্সপেক্টর থেকে বডির উপরে মাউস পয়েন্টারটা ধরলে বডি সিলেক্ট হয়, পুরো বডি জুড়ে ব্যাকগ্রাউন্ডটা আছে। একজন প্রশ্ন করছিলেন যে পুরো জায়গা জুড়ে দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, তাই না? তুই না, একেবারে পুরো জায়গা জুড়ে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, 100% করে। ওকে, এরপরে আসেন, আমরা যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো আমরা যদি এখন সবগুলো বন্ধ করে দেই, এই কয়টা আর কি, কালার, ইমেজ, রিপিট, পজিশন, তারপরে হচ্ছে সাইজ। এই যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলোর মধ্যে আমরা যদি এগুলো সব কমেন্ট করে দিই, সব না, আগে ইমেজটাকে কমেন্ট করি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল? এটার ব্যাকগ্রাউন্ড কালার বডির কোন একটা কালার ছিল। এই সব জিনিসগুলোকে যদি আমরা কমেন্ট করে দেই, আমরা একসাথে এই কয়েকটা জিনিস দেখতে পারি। অর্থাৎ এই চারটা জিনিস, কালার, ইমেজ, রিপিট এবং পজিশন, এই চারটা জিনিসই আমরা লিখতে পারি। এটাকে বলে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড প্রপার্টি। শুধু ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ড লিখে আমরা বলবো কালার। কালার বললাম হচ্ছে গিয়ে হলো, এখানে বললাম গ্রে অথবা কালার কোড। তারপরে বললাম ইমেজ হবে কোনটা, এইটা। তারপরে বললাম নো রিপিট। তারপরে বললাম রাইট বটম, এটা হবে ইমেজের পজিশন। এখন আমরা যদি রিলোড দেই, তাহলে ওই যে দেখতে পাবো কালারটা চেঞ্জ হয়ে গ্রে হয়ে গেছে, রাইট বটমে ইমেজ আসছে, নো রিপিট, ইমেজটা একবারই আসছে। এই যে বডি যতটুক, বডির রাইট বটমে ইমেজটা আছে। অর্থাৎ বারবার ব্যাকগ্রাউন্ড অমুক সমুক তমুক এটা লেখা লাগে না। অর্থাৎ এই চারটা প্রপার্টিকে, এই ব্যাকগ্রাউন্ড, ইমেজ, কালার, ইমেজ, রিপিট, পজিশন, এই চারটাকে একসাথে লেখা যায় শুধু ব্যাকগ্রাউন্ড লিখে। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ড প্রপার্টি। কারো কোনো অসুবিধা আছে বুঝতে? এখন একটু আলোচনা করব বর্ডার নিয়ে। হ্যাঁ, সিএসএস বর্ডার, এই যে এটা সিএসএস বর্ডার্স, বর্ডার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ওকে, তাহলে বর্ডার আমরা কার দেই, কিভাবে দেই? আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা বাদ দিয়ে দিলাম, বর্ডার আমরা কার দিব? ধরেন আমরা যদি এই ইমেজের একটা ক্লাস দেই, এখানে CLASS ক্লাস বললাম হচ্ছে হিল
এই ছবিটার ভিতরে হিল ছিল, পাহাড় ছিল। হিল বানান ঠিক আছে জানি না। এখানে এসে আমরা এই হিল লিখলাম, লিখে আমরা হচ্ছে বলবো যে বর্ডার দিব কাকে, এই ইমেজটাকে। তাহলে ইমেজটাকে বর্ডার কি করে দিব, এই ক্লাস দিয়ে ইমেজটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এখন আমি যা লিখবো, যেই সিএসএস লিখবো, সেটা এই ক্লাসটা যার আছে তার গিয়ে হচ্ছে এফেক্ট হবে, তার স্টাইলে পরিবর্তন হবে। তো এখন এখানে বললাম যে বর্ডার, বর্ডার বললাম হচ্ছে 5 পিক্সেল, তারপরে স্টাইল সলিড, তারপরে বললাম হচ্ছে রেড, অর্থাৎ ইমেজের চারিপাশে 5 পিক্সেল করে বর্ডার আসবে, যে রেড বর্ডার আসছে। আপনি যদি এখানে গ্রিন লিখে দেন বা অন্য কোনো কালার কোড দেন, সেটাই আসবে। এই যে গ্রিন আসলো, এই যে ইমেজের চারপাশ থেকে বর্ডার আসছে। ওকে, আমরা আসলে এখানে বর্ডারের শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করেছি। এটা হচ্ছে বর্ডারের শর্ট হ্যান্ড প্রপার্টি। প্রথমে কি লিখতে হয়, বর্ডারের উইথ। শর্ট হ্যান্ড প্রপার্টিতে কি হয়, প্রথমে এখানে বর্ডার লিখে, আসলে প্রথমে লিখি কি উইথ, বর্ডার উইথ, বর্ডার উইথ, তারপরে লেখে বর্ডার স্টাইল, স্টাইল, তারপরে লেখে বর্ডার কালার। এই তিনটা জিনিস পাশাপাশি লিখতে হয়। এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে বর্ডারের শর্ট হ্যান্ড প্রপার্টি। একসাথে এই তিনটাকে আমরা লিখে দিয়েছি। আর যদি এগুলোকে আলাদা আলাদা করে লিখতে চাই, তখন আমরা হচ্ছে এইভাবে লিখি, যে বলি হচ্ছে বর্ডার উইথ, বর্ডার উইথ, বর্ডার উইথ কত 5 পিক্সেল, তারপরে বলি বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল কি সলিড, হ্যাঁ, তারপরে বলি যে বর্ডার কালার, বর্ডার কালার, বর্ডার কালার বলি হচ্ছে গ্রিন। এইভাবে যদি 3 লাইন লিখি, তাহলে আমাদের এই যে একই জিনিস হচ্ছে, একই জিনিস। অর্থাৎ এই তিনটার শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে এইটা, যেমন একটু আগে আমরা বুঝলাম। বর্ডারের আরো কতগুলো স্টাইল আছে, যেমন সলিড স্টাইলের পাশাপাশি আপনার বলতে পারেন ডটেড, ডটেড স্টাইল। তাহলে ডটেড স্টাইলটা কি একটু দেখি, ডট 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 করে আসছি। আচ্ছা, যদি বলি হচ্ছে অন্য কোনো স্টাইল, তাইলে অন্য কোনো স্টাইল আসবে। হ্যাঁ, তো এইভাবে বর্ডারের কতগুলো স্টাইল আছে, আপনারা W3 স্কুল থেকে খুঁজে দেখবেন। হ্যাঁ, এখানে যদি বলি ড্যাশ, DASHD ড্যাশ, তাহলে কি হবে, আসলে ড্যাশ ড্যাশ স্টাইলে বর্ডারটা হবে, ডট দিলে ডট ডট স্টাইলে হবে। যদি বলেন হচ্ছে আরো অনেকগুলো বর্ডারের স্টাইল আছে, ওই স্টাইলগুলো আমরা যদি বলি তাহলে ওইগুলো হবে, যেমন ডটেড আছে, ড্যাশড আছে, তারপরে সলিড, তারপরে আছে ডাবল, হ্যাঁ, তারপরে রাইট, ইনসেট, আউটসেট, এরকম অনেকগুলো বর্ডার রয়েছে। ডাবল দিলে ডাবল আসছে, আমরা বর্ডার দিলাম আলাদা আলাদা ভাবে, এরকম আসলো। তাহলে এতগুলো না লিখে আমরা এক লাইনে লিখলে আমাদের বর্ডার দেওয়ার সুবিধা হয় না? হয়। কিন্তু আমরা এইভাবে এক লাইনে লিখেই হচ্ছে বর্ডার দিব, জানার জন্য বললাম। আবার বর্ডার তো চারিপাশে আসছে, আমরা যদি বলি বর্ডার লেফট, তাহলে কি হবে, বর্ডার শুধু বাম পাশে থাকবে, এই যে বাম পাশে আসছে। যদি বলি বর্ডার লেফট, আর একটা বলি হচ্ছিল বর্ডার রাইট, তাহলে বর্ডার লেফটে থাকবে আর থাকবে রাইট, উপরে নিচে থাকবে না। যদি বলি বর্ডার টপেও থাকবে, তাইলে হচ্ছে গেল টপেও থাকবে। যদি বলি হচ্ছে বর্ডার বটমে থাকবে, হ্যাঁ, তাহলে বর্ডার
বটমেও থাকবে, মানে চারিপাশে আছে। আর এই চারিপাশের কথা আমরা একেবারে এই এক লাইনে এই একভাবে শুধুমাত্র এমনি এভাবে লিখে দিলেই হয়ে গেল, চারিপাশেই আছে, আলাদা আলাদা ভাবে দেওয়া লাগবে না। আর আলাদা ভাবে যে কোনো এক সাইডে দিতে চাইলে লেফট, রাইট, টপ, বটম কোন সাইড বলে দিবে, তাহলে এক সাইডে থাকছে, লেফট বলে দিছি, বর্ডার এক সাইডে বলেছি। আবার যদি বলি লেফট স্টাইল হচ্ছে গেল সলিড, বর্ডার থাকবে রাইটে, কিন্তু রাইট স্টাইল হবে ডটেড, তাইলে দুই পাশে দুই রকম বর্ডার। এইটা হচ্ছে গেল ব্যাপার। কারো কোনো, আমরা যদি বর্ডার হচ্ছে এখন সলিড দেই চারিপাশে, তাহলে স্বাভাবিকভাবে কিরকম দেখাবে আমরা জানি, এমন দেখাবে। আমরা যদি এই বর্ডারটাকে আমরা যদি কালো করতে চাই, তাহলে কালার চেঞ্জ করে আমরা কালো দিয়ে দিলাম, কালো বর্ডার দেখাচ্ছে। আমরা যদি এইখানে ইমেজটা চেঞ্জ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আমরা তাহলে কি করব, সরি এইখানের এই ইমেজটা আমরা রিভারের পরিবর্তে যদি আমরা বলি যে এইখানে স্মল সানফ্লাওয়ার না, পুরো সানফ্লাওয়ারটা না, এই রোজটা দিব, তাহলে আমরা কি করব, এখানে রোজ লিখে দিব সিএসএস প্র্যাকটিসের মধ্যে, তাহলে আমাদের এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। বর্ডার কালো আছে, আমরা সেটার কালার যদি চেঞ্জ করে গ্রিন করি, তাহলে আমাদের এই ইমেজের বর্ডারটা গ্রিন হয়ে যাবে। আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, তারপরে আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমরা যদি বলি বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, 50 পিক্সেল, তাহলে কি হচ্ছে, এই যে কর্নার গুলো গোলাকার হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বর্ডারের যদি আমরা পিক্সেল 1 পিক্সেল করে দিই, তাহলে দেখি কর্নার গোলাকার হয়ে গেছে। 50 পিক্সেল করছি, কর্নার গোলাকার। 100 পিক্সেল করি, কর্নার আরো বেশি গোলাকার হচ্ছে। আমরা 5 পিক্সেল করি, আরো বেশি কর্নার গোলাকার হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি তো নাকি? বর্ডার এখন যদি আমরা এই বর্ডার রেডিয়াস এক পাশে বললাম 5 পিক্সেল, এটা হচ্ছে ডান পাশের উপরের কর্নার। পরেরটা বললাম হচ্ছে 10 পিক্সেল, পরেরটা বললাম হচ্ছে 15 পিক্সেল, পরেরটা বললাম হচ্ছে এগুলো 20 পিক্সেল। বর্ডার রেডিয়াসটা বাড়বে, 4টা দিয়েছি দেখো, তাহলে কি হলো, এক কর্নার একটু কম, এটা হচ্ছে প্রথমটা 5 পিক্সেল, পরেরটা আর একটু বেশি 10 পিক্সেল, তারপরেরটা 15 পিক্সেল, এই কর্নারেরটা, তারপরে 20 পিক্সেল, এই যে এই কর্নারটা। 4 কর্নারে বর্ডার রেডিয়াস 4 রকম। যদি বলি যে বর্ডার রেডিয়াস এই কর্নারে হবে 0, এই কর্নারে হবে 0, মানে উপরে কোনো বর্ডার রেডিয়াসই থাকবে না, আর নিচের দুই কর্নারে থাকবে 20, তাইলে এরকম হবে। এই যে নিচের দুই কর্নারটা বাঁকা, উপরের দুই কর্নার ঠিক আছে। যদি আমরা বর্ডার রেডিয়াস শুধু উপরের এই কর্নারে দেই, মানে এই যে এই কর্নারটাতে, আর এইটা মানে হচ্ছে কি হলো এই কর্নারটা, তাহলে দুই পাশের দুই কর্নারে হবে। আমরা যদি এইগুলারে আবার 0 0 করে দেই, আমরা যদি এইটাকে বলি 20 পিক্সেল এবং এটাকে বলি 20 পিক্সেল, তাহলে এটা ঠিক ঘুরে যাবে। এই হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসের আমরা দেখলাম কি একটা ভ্যালু আর দুইটা ভ্যালু, সরি 4টা ভ্যালু। বর্ডার রেডিয়াস যদি 4 কোণায় 4টা দেই, তাহলে প্রথমবার এইটা লেফট টপ, তারপরে এই কোণারের, তারপরে এই কোণারের, তারপরে এই কোণারের। এখন আমরা যদি একটা ভ্যালু দেই বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, তাহলে কি হবে, চারপাশেই 20 পিক্সেল গোল হয়ে গেছে। আর যদি আমরা দুইটা দেই ভ্যালু 20 পিক্সেল আর একটাকে বললাম 50 পিক্সেল, তাইলে কি হচ্ছে, এই প্রথম কোণা আর এই তৃতীয় কোণা হচ্ছে 20 পিক্সেল,
আর 50 পিক্সেল হচ্ছে হলো দ্বিতীয় কোণা এটা, আর এই চতুর্থ। আবার যদি 3টা ভ্যালু দেই এরকম, 3টা ভ্যালু কাজ করতেছে না, 3টা ভ্যালু হয় কিনা আমি শিওর না। 3টা ভ্যালু দিলে যেটা হয় সেটা হচ্ছে এটা ধরেন 10 পিক্সেল, এটা হচ্ছে 20 পিক্সেল। তাহলে কি হয়, প্রথম কোণা হচ্ছে 10 পিক্সেল, 50 পিক্সেল হচ্ছে এই দুই কোণা, আর 20 পিক্সেল হচ্ছে গেল এই কোণাটা। এই হচ্ছে 3টা ভ্যালু দিলে হয়। এই হচ্ছে বর্ডার রেডিয়াসের পুরো ব্যাপার। আপনারা একটু দেখবেন W3 স্কুলস এর ওয়েবসাইটে একেবারে ডিটেইলস এই জিনিসগুলোই বলা আছে, এগুলো একটু দেখবেন। ওকে, এই অবস্থায় আমরা একটা কাজ করি, আমরা এখন এই ইমেজটার উপরে এইখানে একটা ব্রেক দেই, এখানে একটা ব্রেক দেই, মাঝখানে আমরা একটা ডিপ দিই। ডিপ, আমরা এই ডিপের নাম দিলাম ক্লাস বৃত্ত। বৃত্ত মানে কি সার্কেল, সার্কেল নাম দিলাম এই ডিপটার। আমরা এখানে এসে এবার এই ডিপ সম্পর্কে একটু সিএসএস লিখি। এই যে সার্কেল, সার্কেলে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে সার্কেলের এখানে এই ডিপটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। কিন্তু আমরা গিয়ে আসলে ডিপটাকে খুঁজে পাবো না, এখানে আসার কথা ছিল কিন্তু ডিপটা নাই। কেন নাই? কারণ আমরা এই ডিপের কোনো হাইড আর উইথ দেইনি। হাইট বলি হচ্ছে 200 পিক্সেল, উইথ বলি হচ্ছে 200 পিক্সেল। এবারে গিয়ে ডিপটাকে খুঁজে পাওয়া যাবে। এই জাস্ট আমরা যদি আরেকটু কমিয়ে দেই, 100 পিক্সেল 100 পিক্সেল করে দিই, তাহলে ডিপটা আর একটু ছোট হবে। এটা একটা ডিপ এলিমেন্ট, ডিপ এলিমেন্ট। এই ডিপের এলিমেন্টের মধ্যে আমরা যদি একটু সিএসএস লিখি, যদি বলি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, তাহলে কি একটা সার্কেল তৈরি হয়ে যায়। তাহলে HTML CSS ব্যবহার করে কিভাবে একটা সার্কেল বানানো যায় সেটা আমরা শিখতে পারলাম। বর্ডার রেডিয়াস যদি 100% বলি তাহলে কি হয় দেখি, ওইটাই হয়। আপনার কথা বুঝতে পারতেছি না। আচ্ছা, বর্ডার রেডিয়াস 50% দিলেই এটা হচ্ছে বৃত্ত হয়ে যায়। আমরা যদি 20% দেই তাহলে কিরকম হয় দেখেন, আর একটু কমে, 50% দিলেই এটা বৃত্ত হয়ে যায়, তারপরে আর বাড়ালে কোনো এফেক্ট পড়ে না। আমরা 10% দিলে কি হয়, এই কর্নারগুলো আরো ছোট হয়। আমরা যদি 2% দেই তাহলে কি হয়, এই কর্নারগুলো আরো ছোট হয়। তাহলে এই বর্ডার রেডিয়াসের একটা ব্যাখ্যা আছে। কেন বর্ডার রেডিয়াস এখানে পার্সেন্টেজ দিলে এরকম হয় কর্নারগুলো, বা 10 পিক্সেল 20 পিক্সেল দিলে কর্নারগুলো এরকম হয় কেন, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। একটু SW লিখে নেন যে কেন বর্ডার রেডিয়াসের কর্নারগুলো এখানে 5 পিক্সেল 10 পিক্সেল যদি দেই তাহলে কর্নারগুলো কেন এরকম হয়। আমার প্রশ্ন হচ্ছে এটা, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। কিভাবে হয় এটা একটা জিনিস ক্যালকুলেশন করে তারপরে হয়, কেন হয়, কিভাবে হয়, এটা হচ্ছে গুলো কোশ্চেন থাকবে আপনাদের কাছে। আপনারা একটু SW লিখে নেন, এটা হচ্ছে আমাকে একটু বলবেন, তারপরে যদি না পারেন আমি তো বলে দিব। আচ্ছা, আর যদি বর্ডার রেডিয়াস আমি 15 পিক্সেল 10 পিক্সেল 20 পিক্সেল যাই দেই না কেন, ওই তত পিক্সেল হবে, সমস্যা নেই, কিন্তু 50% দিলেই ওইটা হয়ে যাবে একটা সার্কেল।
একটা ডিপ নিলাম, এই ডিপটার পাশে না নিয়ে নিচে নিলাম, পাশে নিলে ভালো হইতো, আমি তাহলে পাশেই নিই। কেমন, ডিপগুলোকে আমি একটু চেঞ্জ করে স্প্যান করে দিই, তাইলে মনে হয় পাশে পাশে আসবে। আসে নাই, স্প্যান করলে আবার আরেকটা কাজ করতে হয়। স্প্যান করলে সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হয়। এবারে পাশাপাশি চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা পরের যে সার্কেলটা আছে ওইটার নাম দিলাম হচ্ছে সার্কেল, ক্লাস দিলাম সার্কেল 2। তাইলে ওইটার জন্য আমরা আলাদা একটা সিএসএস লিখবো, বললাম সার্কেল 2। ইনলাইন ব্লক সেটা হচ্ছে হাইট 100%, 100 পিক্সেল আছে। ওকে, পেয়েছি। ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল হাইট উইডথ। হ্যাঁ, তাইলে আমাদের একটা সার্কেল তো হলো, কমাই বাড়াই দিলে ওটা বড় ছোট হবে, সমস্যা নেই। আমরা যদি এই সার্কেলের বর্ডার রেডিয়াসটা আমরা হচ্ছে একটু 4 কোণায় তো 4টা বর্ডার রেডিয়াস হয়, তাইলে আমরা যে কোনো একটা কোণায় যদি শুধুমাত্র বর্ডার রেডিয়াস দিই, যে কোনো একটা কোণায় আমরা যদি বলি এখানে যত পিক্সেল আছে ঠিক তত পিক্সেল বর্ডার রেডিয়াস দিই। যদি প্রথম কর্নারে বলি হচ্ছে বর্ডার রেডিয়াস 100 পিক্সেল, বাকি 3টা কর্নারে কোনো বর্ডার রেডিয়াস থাকবে না, তাইলে এটা একটা কোয়ার্টার সার্কেল হয়ে যাবে। সার্কেলের 4টা অংশের একটা অংশ হয়ে যাবে। আবার যদি আমরা দ্বিতীয় কর্নারে এইখানে যদি হচ্ছে গিয়ে হলো আবার 100 পিক্সেল দিই, তাহলে আবার আরেকটা কর্নার হবে সার্কেলের। কিন্তু বিষয় হচ্ছে কি হলো, এটা বড় হয়ে যাচ্ছে, 100 পিক্সেল বাই 100 পিক্সেল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই হাইট এবং উইথ দুইটাই হচ্ছে কমাইয়া অর্ধেক অর্ধেক করে দিতে হবে। অর্থাৎ ওই যে বড় সার্কেলটা, এই বড় সার্কেলটার 4 ভাগের 1 ভাগ, মানে সার্কেলটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, মাঝখান থেকে 2টা লম্বালম্বি এবং আড়াআড়ি ভাবে দাগ কেটে, তাহলে এইটা হচ্ছে একটা কোণা। হাইটটা অর্ধেক করে দিয়েছি, উইথ অর্ধেক করে দিয়েছি, এবং যে কোনো এক পাশে অরিজিনাল যে হাইট উইথ ছিল 100 পিক্সেল, ওই 100 পিক্সেলের হচ্ছে এইখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিলে শুধু ওই কর্নারটা তৈরি হবে সার্কেলে, যখন যেই কর্নার দিব ওইটা। এটা হচ্ছে হলো ব্যাপার। তাহলে সার্কেলের যে কোনো 4 কর্নারের এক কর্নার তৈরি করতে হবে। আবার যদি আমরা বলি যে সার্কেলের উইথ ঠিক থাকবে, মানে হাফ, অর্ধেক সার্কেল তৈরি করবো, তাহলে কিভাবে করবো? হ্যাঁ, উইথ ঠিক আছে, অর্ধেক সার্কেল যদি তৈরি করি তাহলে কিভাবে করবো সেটা একটু দেখি। হাইট অর্ধেক করে দিলাম এবং হচ্ছে গেল উইথ হচ্ছে 100% রাখলাম, তার মানে আমাদের সার্কেলের হাইট অর্ধেক হয়ে গেছে। মানে এইটা যদি মাঝখান হয়, তাহলে সার্কেলের হয় আমরা উপরের পার্ট তৈরি করব, মাঝখান দিয়ে যদি ভাগ করি আড়াআড়ি ভাবে, নয় আমরা নিচের পার্ট তৈরি করব। তো সেই জন্য আমরা দুই সাইডে বর্ডার রেডিয়াস দেবো। এই যে এটাও অর্ধেক হয়ে গেছে, এখন এই যে দেখেন, এই যে এটা 4 কোণার হয়ে গেছে, হাইট অর্ধেক করে ফেলছি 50 পিক্সেল, আর উইথ 100 পিক্সেল আছে। এখন আমরা তাহলে বর্ডার রেডিয়াস দেবো কোন কোণারে? এই কোণারে আর এই কোণারে। এই দুই কোণারে যদি বর্ডার রেডিয়াস দিতে পারি, তাহলে এই বাম পাশের কোণারটা কোনটা? এটা হচ্ছে এইটা। অরিজিনাল সাইজ ছিল বৃত্তের 100 পিক্সেল হাইট উইথ, তাই এই কোণারে 100 পিক্সেল হচ্ছে কি হলো আমরা বর্ডার রেডিয়াস দিলাম। এখন যদি এই কোণারেও 100 পিক্সেল বর্ডার রেডিয়াস দিতে পারি, তাহলে এটা হচ্ছে এই কোণারটা, তাহলেই আমাদের হাফ সার্কেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? যেটা বললাম যে বর্ডারের এই জিনিসগুলো কিভাবে আসে এটা একটু দেখবেন। আর বৃত্ত
এর 4 অংশের এক অংশ আলাদা আলাদা করে 4 কর্নারের 4টা আর অর্ধেক অংশ এরকম বৃত্ত তৈরি করবেন আপনারা সিএসএস দিয়ে। যেমন আমি চাচ্ছি কি আপনি প্রথমে এরকম একটা বৃত্ত তৈরি করেন, তারপরে এই বৃত্তের চারপাশের যে 4 কর্নার, এই একটা কর্নার, তারপরে এই একটা কর্নার, তারপরে এখানে আসলে উপরে যায় এই পাশে একটা কর্নার হবে, তারপরে এই যে এই পাশে এরকম একটা কর্নার হবে, 4টা কর্নার আলাদা আলাদা ভাবে পাশাপাশি তৈরি করেন। আবার যদি বৃত্তটা হাফ হয় তাহলে এই যে উপরের অর্ধেক হয়, আবার অথবা হচ্ছে নিচের অর্ধেক হয়, আলাদা আলাদা ভাবে তৈরি করেন। আবার যদি হাফ করেন এইভাবে, এই পাশের অর্ধেক হয়, আবার হাফ যদি করেন এইভাবে তাহলে ডান পাশের অর্ধেক হয়। এইগুলো হচ্ছে গেল আলাদা আলাদা করে আপনারা বানাবেন সিএসএস দিয়ে। এটা হচ্ছে আপনাদের কাজ, এইচডব্লিউ।